আমরা এখন আছি বর্তমানে সেই বিখ্যাত বটতলা, জাহাঙ্গীরের বটতলা, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বটতলায়, যেখানে হচ্ছে ভর্তার জন্য অনেক বিখ্যাত। স্টুডেন্টরা অনেক কম বাজেটের ভিতর খেতে পারে, সেটার জন্য অনেক বিখ্যাত একটা জায়গা। এখানে নাকি ভর্তা ভাত অনেক টেস্টি হয়। তো এখন কিছু সময় এখানে থাকবো আর এই জায়গাটা স্ক্রল করব, আর কি কি খাওয়া যায় দেখবো। এখানে হচ্ছে কলা ভর্তা মাখাচ্ছে। এখানে বিভিন্ন প্রকার দোকান আছে। পাশে না একটা পুকুর আছে, এই পুকুরটার অর্ধেকটা হচ্ছে এখানে সব কচুরি পানা দিয়ে, অনেক সবুজ, আরো সুন্দর লাগতো যদি রোদ থাকতো। আর ওইখানে আরেকটা ডিপার্টমেন্ট, লাল লাল বিল্ডিং এর ডিপার্টমেন্ট। এইখানে হচ্ছে একটা ডিপার্টমেন্ট, আর এইখানে আছে হচ্ছে কিছু হকার্সের শপ আছে, যারা হচ্ছে কসমেটিক্স বিক্রি করে। আর এখানে হচ্ছে সব ফুচকার দোকান, আর ফুচকার সিরিয়াল। ফুচকা আলার পরে হচ্ছে এখানে একটা কসমেটিক্স শপ আছে। কসমেটিক্স শপ অনেক প্রকার কসমেটিক্স আছে, কসমেটিকগুলো সুন্দর সুন্দর ছিল। এখানে না একটা কাপড়েরও দোকান আছে এই পেটুকের পাশে, কি যেন বিক্রি করছে, একটু যেয়ে দেখে আসে কি কি কাপড় বিক্রি করতেছে এরা। শাড়ি। আমরা অনেকটা হাঁটতে হাঁটতে বটতলার এই মাথায় চলে আসছি। এইখানে হচ্ছে বিভিন্ন প্রকার মশলা পান বিক্রি করতেছে। আর এইখানে হচ্ছে আবার সেই, এটার নাম কি, কলা ভর্তা। এখানে আপু একটা কেক বিক্রি করতেছে। আল্লাহ গো, এখানে খাওয়ার জন্য সবাই যাচ্ছে। আর এখানেও আবার কি যেন বিক্রি করতেছে, খালি খাবার খাবার আর খাবার। ভাই যখন সকালেই চত্বরটাতে আসছিলাম, এই যে শহীদ মিনার চত্বরটা, তখন অনেক লোকজন ছিল, অনেক, প্রায় 2-3 ব্যাচের স্টুডেন্টরা, গার্জিয়ানরা আগে আগে চলে আসছিল। আর এখন অবশ্য ফাঁকা হয়ে গেছে, এখন তেমন লোকজনই নেই। এই যে দেখেন, আর এই যে সরি, এটারে কি বলে, এই যে শহীদ মিনারের সাথে সিঁড়ি দেখা যাচ্ছে। সকালবেলা সিঁড়ি দেখা যাচ্ছিল না, এত লোকজন, এত বেশি লোকজন ছিল। এখন হচ্ছে যে পাশে রোদ নেই সেই পাশে কিছু লোকজন বসে আছে, আর তো পুরো মাঠ জুড়েই সবাই বসে আছে, পুরো একদম ইয়ে হয়ে আছে, অন্যরকম ভাবে পরিবেশটা। অবশ্য একটু রোদ আসছে, মাঝে মাঝে একটু গরম লাগছে। আর হচ্ছে এই বিল্ডিংয়ে পরীক্ষা দিতে গেছে। এটা হচ্ছে নিউ আর্টস বিল্ডিং, নিউ কলা ভবন। এই গাছের একটু আড়ালে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই বিক্রি হচ্ছে। কুলফি মালাই, কুলফি মালাই। আমার আম্মু থাকলে এখন কুলফি মালাই কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও। জাহাঙ্গীরনগরের না এই জিনিসটা অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে এই যে এই গাড়িটা, এই গাড়িটা অনেক লোক বসতে পারে। আর এখানে চলে আসছে কুলফি। তুমি নিয়ে আসলে না? না না, কুল ঠান্ডা এমনি। আর টমেটো তো খাবে না? না, ওর জন্য এটা লাইন নেই। ওর জন্য আইন নেই। এটা হচ্ছে টমেটোর কুলফি। আমার কুলফি, টমেটো খাইতে পারবে না। বেবি, ডু ইউ ওয়ান্ট? না বেবি, আইসক্রিমটা বেশি একটা মজা না, চিনিও কম, আর আমি চিনি বেশি খাই। এমন করে যাইস কেন? টমেটো দেখা আমি চিনি বেশি খাই, তাই। কি খাবি? কলা ভর্তা। আবার কলা ভর্তা খাবে। কত করে? 30 টাকা। তো দূর চোখ চাপে শুধু মানুষ আর মানুষ, মানে হচ্ছে এক ব্যাচ পরীক্ষা দিছে, তো যারা বাসায় যাচ্ছে তাদের হচ্ছে এরকম মানুষ, প্রচুর মানুষ রাস্তায়। আমাদের হচ্ছে জাহাঙ্গীরনগরের কাজ শেষ, সারাদিনের ঘোরাঘুরিও শেষ, এখন বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। তো সারাদিন বাইরে ছিলাম কালকে থেকে, এত টায়ার্ড লাগতেছে। তো এখন লোকাল বাসে চলে যাব, জাহাঙ্গীরনগরে গেটে যাব, তারপরে ওখান থেকে রাস্তার ওই পার হয়ে তারপরে লোকাল বাসে যেতে হবে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেন সৌন্দর্য, ফুলে ফুলান্বিত। রাস্তা পার হওয়ার জন্য এই ফ্লাইওভারটা একমাত্র ব্যবস্থা। তো ফ্লাইওভারটার অবস্থা দেখেন, এত লোকজন হয়েছে এই কর্নারে আর এই কর্নারে, তাতে নির্ঘাত যে কোনো মুহূর্তে ফ্লাইওভারটা ভেঙে পড়বে। ফ্লাইওভারের উপর থেকে ঢাকা দেখেন, এই পাশে এক জ্যাম,
এই পাশে জ্যাম, আমরা হচ্ছে এইদিকে যাব। আমরা অনেক কষ্টে বাসে উঠে তারপর হচ্ছে বাসায় আসছি। আমরা এখন বর্তমানে আছি মৌচাকে, কারণ ওখান থেকে এমন অবস্থা ছিল, সব পরীক্ষার্থী বাচ্চা গার্জিয়ানরা বের হয়েছে, বাসের প্রচণ্ড প্রেশার ছিল। ওই মুহূর্তে ফ্লাইওভার দিয়ে নেমে আমি হচ্ছে মোবাইল ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম রিস্ক ফ্রি থাকার জন্য। আপনারাও সবাই বাইরে গেলে এটা করবেন। ভিডিও থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিস্ক ফ্রি থাকাটা, মানে চিন্তা হওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ওখানে আর ভিডিও করি নাই। তো বাস আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছি, মাত্র 1.5 ঘন্টায় পৌঁছায় গেছি। আর এখন হচ্ছে এখান থেকে মৌচাক থেকে এবার হচ্ছে ডাইরেক্ট বাসে যাবো। আমি তো কোথায় হচ্ছেন আমি তো রিক্সা উঠলাম কেন? হ্যাঁ প্রথমেই করো। প্রথমে তো যাত্রা কি করো? আমি তো ভদ্র। দেখো সামনে কত জ্যাম, দেখাও। বাসায় চলে আসছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আসার সাথে সাথে ড্রেস চেঞ্জ। আর এই যে হচ্ছে আমাদের গণেশ, এখানে এসে বারান্দায় বসে আছে। তার হচ্ছে ফেভারিট জায়গা বারান্দায় বসা। বারান্দায় বসে বসে সে অনেক এইখানের আমাদের বাসার নিচের যত অনুবীক্ষণ, নাসার যত বিজ্ঞানী, তারপর হচ্ছে যা কিছু রিসার্চ আসছে সব আমার আম্মু এখানে বসে বসে করে। এই যে ম্যাডাম ফুলি, কি করছেন আপনি? দুপুরে খাইছেন? খাওয়া দাওয়া করছেন? আমরা হচ্ছে আম্মুর একা রেখে গেছিলাম, কারণ টমেটোর এক্সাম ছিল, ওখানে নিয়ে যাওয়া পসিবল ছিল না। আর ওখানে যে রাস্তার অবস্থা, বাস গাড়িতে ওঠা, ঢাকা শহর প্রচণ্ড হ্যাসেল। আর আম্মুর পায়ে সমস্যা, আম্মুর আমাদের বাইরে বের হওয়াটা খুব মুশকিল হয়ে যায়, তাই আম্মুর নিয়ে বের হয়নি। কালকে রাত্রে গিয়েছিলাম, আর কালকে বিকালে গিয়েছিলাম, আর আজকে বিকালেই আসলাম। প্রায় 24 ঘন্টা আমরা বাইরে ছিলাম, আম্মু বাসায় ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু ঢাকা শহরে ফ্ল্যাটগুলোতে সেপারেট কোনো প্রবলেম নাই, ওয়াশরুম সব কিছু ঠিকঠাক আছে, যার কারণে আম্মুর আমরা একা রেখে যেতে পারছি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসায় যদি এরকম মুরব্বী থাকে আর অসুস্থ থাকে একা না রাখার, কিন্তু আমাদের পরিস্থিতি তাই আমাদের একা রেখে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নিলাম, পুরা এত হ্যাংওভার লাগছে আমাকে আমার নিজের কাছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর চুলে একটু তেল দিলাম, কারণ এত ডাস্ট ছিল আশুরিয়া পাইপাল ওই রোডটাই, যে কি বিচ্ছিরি অবস্থা ছিল। তারপরে জাহাঙ্গীরনগরের ভিতরে পুরা ধুলা বালি, অবস্থা খুবই খারাপ ছিল। তো আমার চুল ওয়াশ করতে হবে। তো ওয়াশ করার আগে, এখন একটু শীতের সময় তো ভাবলাম একটু তার আগে একটু তেল দিয়ে নিই। প্রচণ্ড খারাপ লাগতেছে। আর আমার ঠোঁটের অবস্থা দেখেন, জ্বর ঠোসা মানে ঠিকই হচ্ছে না। আমার যে একটু জ্বর ঠোসা ঠিক হবে, মানে আমার শরীরটা যে একটু ঠিক হবে, আমার রাতে জ্বর ওঠা বন্ধই হচ্ছে না। চুলে তেল দেওয়ার কারণে আমার বেডশিট দেখতেছেন হচ্ছে স্কাই কালারের, বাট আমি এখানে না হচ্ছে আমার চুলে তেলটা যাতে আমার এই বেডশিটে না লাগে, মানে পিলো কভারে, যার কারণে আমি এখানে একটা গেঞ্জি দিয়ে দিচ্ছি যাতে ওই তেলটা এইটার উপর দিয়ে যায়। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, সেটা হচ্ছে বাইরে এই সমস্ত সিচুয়েশনে মানুষ ঢাকা শহর পছন্দ করে না। বেশিরভাগ লোকই আছে যারা ঢাকা শহর পছন্দ করে না। তো কেন পছন্দ করে না? যানজট, মানুষ ঠকায়, মানুষ ঝামেলা পড়ে, এইটা ভুল কথা। এটা আমার কাছে মনে হয় যারা বাইরের থেকে আসে তারাও প্রবলেমে পড়ে, এবং যারা ঢাকা শহরে থাকে তারাও প্রবলেমে পড়ে। তো আমি একটু উঠে বসে নিলাম, কারণ হচ্ছে আমি ভিডিও করতেছি, ফেস ভালো আসছে না, মানে ক্যামেরা ফেস ভালো আসছে না। তো যারা ঢাকা শহরে থাকে তারাও প্রবলেমে পড়ে। আজকে আমরা যখন বাসে উঠেছি, বাসে আসছিলাম, কারণ হাইওয়ে রোড ছিল আর অনেক দূরে যাত্রী ছিল, আমাদের লোকাল ট্রান্সপোর্ট ছাড়া আসা পসিবল ছিল না, মানে লোকাল বাস ছাড়া। তো যারা বাইরে থেকে আসছে, আমি যখন টমেটো এক্সাম দিচ্ছিল সেন্টারে, তো তখন দেখা যায় যে আশেপাশে যাদের সাথে ছিল কথা বলছিলাম, অনেক দূরান্ত থেকেও মানুষ আসছে এক্সাম দিতে। তো আজকে একটা আপুর সাথে কথা হচ্ছিল, ছোট আপু, তো সে বলছিল সে ঠাকুরগাঁও থেকে এক্সাম দিতে আসছে। তো ঠাকুরগাঁও থেকে ঢাকা এক্সাম দিতে আসছে এক রিলেটিভের বাসায় উঠছে। তো আজকাল বাংলাদেশে, মানে আজকাল না, এর আগেও হয়তো ছিল, বাট আমি হয়তো এখন বুঝতে পারছি, কারণ এবার আমার বোন পরীক্ষা দিচ্ছে, মানে আমার বাড়িতে কেউ একজন ভার্সিটির অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট আছে, যার কারণে আমার এক্সপিরিয়েন্সটা এখন ফিল হচ্ছে, এর আগে শুধু শুনতাম। তো আজকে ফিল
করেছি আর আজকেও যখন ইয়ের ভিতরে ছিলাম, ভার্সিটির ভিতরে ছিলাম, অনেক মানুষ। নর্মাল ভার্সিটিতে খা খা করে, লোকজন থাকে না, মানে দেখা যায় স্টুডেন্ট অনুযায়ী ডিপার্টমেন্টের স্পেস অনেক বেশি। আর আজকে হচ্ছে এমন স্টুডেন্ট ছিল, তার সঙ্গে 3-4 জন করে গার্জিয়ান আসছে। তো তাহলে ডাবল ডাবল, যদি আজকে 10,000 বাচ্চা থাকে তাহলে গার্জিয়ান আমি যদি ডাবলও ধরি তাহলে 20,000 বাচ্চা, তাহলে টোটাল 30,000 মানুষের ভেতরে। তাহলে বোঝেন কতজন বাচ্চা যদি পরীক্ষা দেয় তাহলে গার্জিয়ান কত, বাচ্চারা কত। তা সেই হিসাবে আজকে জাহাঙ্গীরনগরে হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট ছিল। তো সেই হিসাবে তখন আশেপাশ থেকে সবাই হেঁটে যাচ্ছিল আর বললো, একটা ছেলে বলতেছে যে বাংলাদেশে ভার্সিটিতে পড়া মানে হচ্ছে একটা যুদ্ধ জয় করা। আসলে যুদ্ধ জয় করা, এই ভার্সিটিতে পরীক্ষা দাও, ওই ভার্সিটিতে পরীক্ষা দাও, এই ডিপার্টমেন্টের পরীক্ষা, ওই ডিপার্টমেন্টের পরীক্ষা। আজকে আমি আপনাকে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা এক্সাম হচ্ছে 9 তারিখের এক্সাম, 11 তারিখে সে অ্যাডমিট কার্ড উঠাতে আসছে যে এক্সাম দিতে হবে, এক্সাম মিস করছে। মানে আনবিলিভেবল, এরকম শুধু শুধু টাকা খরচ করছে এবং তার কোনো হুঁশই নেই যে পরীক্ষা দিয়েছে, তার কোনো হুঁশই নেই যে তার এক্সাম বা হচ্ছে তাকে মানে তার অ্যাডমিট কার্ড লাগবে বা আদৌ এক্সাম কোথায় হচ্ছে না হচ্ছে তার কোনো হুঁশ জ্ঞান কিছুই নেই। তাহলে কেমন ফ্যামিলি বা হচ্ছে সেই স্টুডেন্টই বা কেমন? এরাই হচ্ছে যে হয়তো চান্স পাবে বা এক্সাম দিতে যে লাকিলি করবে। তো যারা রিয়েলি পড়তে চায় তারা এই সিটটা নষ্ট করে, এই সিটগুলো নষ্ট করা ঠিক না। তো আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে ঢাকা শহরের মানুষও এরকম হয়, আমরাও ঝামেলায় পড়ি, আমরা যারা ঢাকায় স্থায়ী তারাও ঝামেলায় পড়ি। বাইরে বের হলেই প্রবলেম, সেই প্রবলেম, লোকাল বাসের প্রবলেম, সবার সাথেই সেম প্রবলেম থাকে। আজকে সবাই আমার বলতেছিল যে আপনি তো ঢাকায় থাকেন, তো এই জন্য আপনি ঢাকার আপনার জন্য সুবিধা অনেক কিছু। আসলে বিষয়টা এরকম না। আমি শুধু ঢাকায় ফ্ল্যাটেই থাকি, কিন্তু বাকি সব কিছু তো আর সবার মধ্যে ট্রাভেল করি, লোকাল বাসে ট্রাভেল করি, রিক্সা সিএনজিতে ট্রাভেল করছি, বাইরে যানজট চলছে সেটাও ট্রাভেল করছি। যারা 2 দিনের জন্য ঢাকার বাইরে থেকে আসে তারা অনেক কিছু মনে করে যে দূর ঢাকায় যাব না, জ্যাম, এটা সেটা, কিন্তু ঢাকা শহরে কিন্তু ফ্যাসিলিটি অনেক বেশি। তো সেই জায়গাটা থেকে এই থিঙ্কিং, এই চিন্তাগুলো মানুষের ভিতর থেকে বের করে ফেলতে হবে যে ঢাকা শহরে মানুষে যারা ঢাকায় থাকে তাদের জন্য এক্সাম সেন্টারগুলো অনেক ভালো। বিষয়টা এরকম না, অন্য জায়গায়ও সেম। আমার বোন যদি ঢাকার বাইরে কোথাও এক্সাম দিত তাহলে হয়তো আমাকেও সেম প্রবলেমটাই ফেস করতে হতো অন্য ভার্সিটিতে যে। বাট আমাকে ঢাকাতে 8-10 জন যেভাবে প্রবলেম, মানে ভার্সিটিতে এক্সাম দিতে যে প্রবলেমগুলো ফেস করছে, আমাকেও ঠিক ততগুলো তেমন এইরকম প্রবলেমে ফেস করতে হয়। আমাকে একটু স্পেশাল কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না যে আমি ঢাকায় থাকি। লোকাল ট্রান্সপোর্ট, লোকাল সব কিছু একদম সেম টু সেম, সবারটা যেমন আমারটাও তেমন। আমিও আজকে সবার মতো যারা এক্সাম দিতে আসছে দূর থেকে আসছে, আমিও সবাই যেমন ওখানে খাবার খেয়েছে আমিও আজকে ওখানের খাবার খেয়েছি। আমি আলাদা কোনো খাবার খাইনি যে ওখান থেকে আমার বাসা কাছে তাই বাসায় এসে খেয়ে গেছি, এরকম কিছু না। আমাকেও 10 জনের মতো যে ঠাকুরগাঁও থেকে আসছে, যে ঢাকার বাইরে অন্য কোনো জেলা শহর থেকে আসছে, আজকে অনেকগুলো বাস ছিল, প্রায় 250-300 বাস ছিল যারা এক্সাম দিতে আসছে ঢাকার বাইরে থেকে। ময়মনসিংহ থেকে আসছে, টাঙ্গাইল থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, মানিকগঞ্জ থেকে আসছে, কিশোরগঞ্জ থেকে আসছে, অনেকগুলো বাস, কোম্পানি, গ্রুপ ট্রুপ অনেক কিছু ছিল। আশেপাশে গেটের সামনে অনেক স্ট্যাম্প লাগায় সবাইরে বসতে দিছিল। তাহলে তাদের যে ফ্যাসিলিটি আমিও ঠিক সেম ফ্যাসিলিটি পেয়েছি, শুধু পার্থক্য এটুকু আমি ঢাকায় একটা ফ্ল্যাটে থাকি আর তাদের পার্থক্য হচ্ছে তারা হচ্ছে ঠাকুরগাঁওতে নিজেদের বাড়িতে থাকে, ডিফারেন্স শুধু এতটুকু। আর সবার বেলায় সব ফ্যাসিলিটি সেম টু সেম থাকে। বাসায় আসার পরে রেস্ট নেওয়ার পরে একটু শুয়েছিলাম, তো শুয়ে পুরো ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে কিছুক্ষণ আগে উঠলাম, মানে ঘুম ভেঙে গেছে। এখন হচ্ছে আর তারপরে তো কোনো ভিডিও করা হয় নাই, তো আমি এখন হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে আবার একটু ঘুম দিব, মানে রাত হয়ে গেছে অলরেডি। এসে তো পৌঁছেছি সন্ধ্যায়, তো সন্ধ্যার পরে হচ্ছে এখন রাত হয়েছে, রাতে ডিনার টাইম হয়ে গেছে, আর কিছু খাবো না, আমি শুয়ে পড়বো। তো বুঝতেই পারছেন গত 2-3 দিন আমি পুরো প্রেশারে ছিলাম। ঢাকার বাইরে গেলাম টমেটোর এক্সাম দিতে, সেখান থেকে ঢাকায় আসলাম, মানে আর জার্নির উপর জার্নি, এগুলো করতে করতে অবস্থা খুবই খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।